নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আরএসএস বাংলাতে খুব বড় কিছু করতে চলেছে। এটা যারা বাংলাতে রাজনীতিটা দীর্ঘদিন ধরে দেখেন, যারা বোঝেন, তারা বুঝতে পারছেন। অনেকে বলছেন যে দিল্লি, হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর বাংলাকে টার্গেট করে এবার আরএসএস নিজের ঘুঁটি সাজাচ্ছে। অর্থাৎ এতদিন যারা জাতীয়তাবাদী বা দক্ষিণপন্থী, যারা ভোটার, যারা বিজেপির সমর্থক, যারা একেবারে নিচু তলায় বিজেপিটা করেন প্রাণ দিয়ে, যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতিটা করেন, তাদের একটা মনে হওয়া যে বিজেপি আর তো মাত্র 100 দিন 150 দিন বাকি, বিজেপি নিজের ঘুঁটি সাজাচ্ছে। বিজেপি বুথ কমিটি থেকে রাজ্য কমিটি অবধি নিজের যে সদস্য, সেই সদস্য বা যে পোর্টফোলিও মেম্বার, সেগুলোকে ঠিক করে নিতে পেরেছে। বিজেপি বা তৃণমূলটা বোধহয় এবার 2026-এর নির্বাচনে ম্যাটার করছে না। এবার লড়াইটা হিন্দু বনাম হিন্দু বিরোধীদের। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে আঁচ করতে পেরেছেন এটা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আঁচ করেই দেখবেন একটু বেশি হিন্দু 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 বেনজিরভাবে আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বললেন, আমি ব্রাহ্মণ, আমি ব্যানার্জি পরিবারের এবং আমি গর্বিত হিন্দু। কোনোদিন আপনি দেখেছেন বিধানসভায় দাঁড়িয়ে, যে বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিনচিট দিয়ে দেন, সেই বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন দেখেছেন বলতে যে আমি হিন্দু, আমি জগন্নাথ মন্দির বানাচ্ছি, আমি এই করেছি, আমি তারাপীঠে এই সমস্ত কাজ করেছি? না, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভয় পাচ্ছেন এই ছবিটা, এবং এই ছবিটা আমি এই মুহূর্তে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই ড্রোন শটটাকে, আরএসএস এর যে অনুশীলন, তার যে ড্রোন শট, আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো এই ছবিটাকে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন এই 1000, 1500 নয়, 10,000 মানুষের, যারা আরএসএসটা করেন, তাদের একসাথে এই অনুশীলনকে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বুঝতে পারছেন যে এতদিন যেটা রাগ ঢাক করে করা হতো, প্রকাশ্যে আরএসএস করি, প্রকাশ্যে খাকি জামা এবং প্যান্ট পরে আরএসএস এর নমস্তে সদা বৎসল্যে মাতৃভূমি, এই শব্দবন্ধগুলো বলতে এখন আর কারোর কোনো সমস্যা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পারছেন যে আজ বর্ধমানে আরএসএস যেভাবে নিজের সংগঠন বিস্তার করেছে, এবং বর্ধমান শুধু নয়, বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে, যে জেলাগুলো রয়েছে, সেখানে আরএসএস সাইকেল করে হোক বা গ্রাম পঞ্চায়েতে ঢুকে নিজের প্রভাব যেভাবে বিস্তার করেছে, এভাবে তাতে অচিরেই বিজেপি বা বিজেপির কোনো সংগঠন থাকলো কি থাকলো না, এটা ম্যাটার করছে না। ম্যাটার করছে আরএসএস ঠিক কতটা ঝাঁপিয়ে পড়ছে। এবং সত্যিই যদি মহারাষ্ট্র, দিল্লির মতন আরএসএস পশ্চিমবঙ্গকে পাখের চোখ করে, যেভাবে মোহন ভাগবত সবচেয়ে দীর্ঘ তার যে সফর, সেই সফর এই বাংলাতে করলেন, এবং আবার 2026 সালের আগে 2025-এর সবচেয়ে বড় সভাটা 21 তারিখ করবেন, তাতে মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বড় কিছু হতে চলেছে। এবং সেটাই এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আপনাদের প্রত্যেককে আমি দিতে চলেছি। অপারেশন বাংলা, আরএসএস এর অপারেশন বাংলা, বাংলাকে ঘিরে আরএসএস এর মেগা প্ল্যান। বেনজির হিন্দু ঐক্য দেখবে এবার বাংলা। 2026-এ বাংলা স্টিয়ারিং সংঘের হাতে, এবং এই সংঘের হাতে যে স্টিয়ারিং, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ বুঝতে পারছেন। বাংলাকে ঘিরে আরএসএস এর একাধিক মেগা প্ল্যান। 2026-এ বাংলা স্টিয়ারিং সংঘ পরিবারের হাতে। মোহন ভাগবতের সবচেয়ে দীর্ঘ যে বঙ্গ সফর, সেখানে নির্দিষ্টভাবে একের পর এক প্ল্যান করা হয়েছে। আরএসএস দিল্লি এবং মহারাষ্ট্রের পর এবার টার্গেট করছে বাংলাকে। মাত্র 5%, আরএসএস মনে করছে মাত্র 5% ভোট এদিক ওদিক হলে কে হিন্দু আর কে হিন্দু বিদ্বেষী, এটা প্রমাণ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম, তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীরাও খুব ভালো করে বুঝতে পারছে যে তাদের থেকেও অনেক কমরেড, অনেক ক্যাডার, তৃণমূল কংগ্রেসের অনেক ক্যাডার, তারা বেরিয়ে এসে আসলে ভোটটা দেবে হিন্দুদের জন্য। তার কারণ তৃণমূল কংগ্রেসের যে ক্যাডার পার্টি অফিসে বসে এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখেছে বা দেখছে, তারা বিগত 6 মাস ধরে জবাব চায় বাংলাটা দেখছে বা রিপাবলিক বাংলা দেখছে, এবং তারা বুঝতে পারছে যে এই বাংলাতে বাঙালি হিন্দুরা ভালো করে আছে, তার কারণ ভারতটা আছে। ভারত বা বাংলার যদি ফল হয়, অর্থাৎ ভারত বা বাংলা যদি দখল হয়ে যায় বা বাংলাদেশ হয়ে যায়, পশ্চিম বাংলাদেশ যদি পশ্চিমবঙ্গটা হয়ে যায়, তাহলে না থাকবে হিন্দু, না থাকবে হিন্দুদের দল, না থাকবে বিজেপি, না থাকবে আরএসএস, না থাকবে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে যেভাবে
একটা শ্রেণী, তারা সরস্বতী পুজো করতে দিচ্ছে না, তারা বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে প্লট করছে তাতে মনে করা হচ্ছে যে অনেক ভোট ফ্লোট করবে, অনেক ভোট তৃণমূল বামপন্থীদের থেকেও এপারে চলে আসবে, অর্থাৎ বিজেপির দিকে চলে আসবে। এবং এতে বিজেপির কৃতিত্ব থাকলো কি থাকলো না, তার থেকে অনেক বড় কৃতিত্ব থাকবে আরএসএস নিজের সংগঠন কিভাবে বিস্তার করছে তার উপরে। আমি যদি লোকসভার নিরিখে, কেন বলা হচ্ছে এই 5% ব্যাপারটা, আমি যদি লোকসভার নিরিখে একবার দেখাই হিসেবটা, লোকসভা ভোট 2024, তৃণমূল কংগ্রেস 45.76% ভোট তারা পেয়েছিল। ভালো করে দেখুন, লোকসভার নিরিখে 45% ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল, 38.73% ভোট বিজেপি পেয়েছে। অর্থাৎ যে গ্যাপটা প্রায় 8% গ্যাপই আমি ধরলাম, এই 8% গ্যাপ, সেই গ্যাপটা যদি 5% ওলটপালট হয়ে যায় তাহলে কি হতে পারে একবার দেখি। লোকসভা ভোটে 5% যদি হেরফের হয়ে যায়, 5% ভোটেই খেলা শেষ। তৃণমূল কংগ্রেস 45.76 এবং 38.73 হচ্ছে বিজেপি। এবার আমি যদি সোয়াইপ করে দিই এটাকে, 5% ভোট যদি বিজেপির দিকে চলে আসে, অর্থাৎ 5% হিন্দু যদি মাইনাস হয়ে যায় তৃণমূল কংগ্রেসের, যারা হিন্দুরা ভোট দিয়েছেন তারা যদি ভোটটা দিয়ে দেন বিজেপিকে, তাহলে কিন্তু প্রায় 45 বা 44% ভোট, সেই ভোটটা বিজেপির দিকে চলে আসবে। এবং এটা বিজেপি বুঝুক, সিপিএম বুঝুক, পলিটিক্যাল অ্যানালিস্টরা বুঝুক, প্রশান্ত কিশোর, আইপ্যাক বুঝুক, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে যতই মস্করা করুন, বিজেপির সংগঠন এই মুহূর্তে নেই, বিজেপি এই মুহূর্তে কাজ করছে না, বিজেপি এই মুহূর্তে শত ভাগে বিভক্ত হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এই 5%টা, এই 5% তৃণমূল থেকে 5% হিন্দু ভোট, আমি একদম নির্দিষ্টভাবে হিন্দু ভোটই বলছি, এটা যদি বিজেপির দিকে চলে আসে খেলা শেষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটা বিলক্ষণ বুঝতে পারছেন বলে হঠাৎ করে হিন্দু হিন্দু করতে শুরু করে দিচ্ছেন। 5%-এর গ্যাপ, এবং এটা কিভাবে সম্ভব? অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে বিজেপি তো সমস্ত ব্লকে নিজেদের লোক বা নিজেদের বুথ কর্মীও বসাতে পারবে না বলে একটা মনে করা এখনো কাজ করছে। বিজেপির অনেকেও মনে করছেন, এই মুহূর্তে আমাকে ফেসবুকে, যারা এই মুহূর্তে ফেসবুক, ইউটিউবে যারা লিখছেন, তারা অনেকেই এই মুহূর্তে বলছেন যে বিজেপি যতই আবেগ থাকুক, হিন্দুদের হয়ে আবেগ থাকুক, ভোটটা তো দিতে হবে বিজেপিকে। কিন্তু ভোটটা যদি বিজেপিকেই দিতে না পারি, আর বিজেপি যদি ভোটটা রুখে না দিতে পারে, রিগিং না রুখে দিতে পারে, তাহলে কি হবে? এবং ঠিক সেই জায়গা থেকে আরএসএস এর দ্বিতীয় যে ব্রেকিং, সেই ব্রেকিং এই মুহূর্তে নেব গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে আরএসএস নিজের ফোকাস দিচ্ছে। মোহন ভাগবতের নজরে 2026-এর নির্বাচন এবং প্রতিটা পুঙ্খানুপুঙ্খানু নির্বাচনের আগে বাংলার প্রতি গ্রাম পঞ্চায়েতগুলোতে আরএসএস তাদের নিজেদের সংগঠন তৈরি করবে এবং বেনজিরভাবে তৈরি করছে। নির্বাচনের আগে বাংলায় যে জনসংযোগ কর্মসূচি, সেই জনসংযোগ কর্মসূচি এর আগেও আমরা দেখেছি, কিন্তু খুব নির্দিষ্টভাবে প্ল্যান প্রোগ্রাম করে। আমরা জানি আরএসএস কিভাবে কাজ করে, খুব গোপনীয়তার সাথে একেবারে চুপচাপ এই কাজগুলো করে। এবং বিভিন্ন জেলা, বাংলাদেশ লাগোয়া বিভিন্ন জেলা, সেই বিভিন্ন জেলাতে আরএসএস নিজের সংগঠন বেশ কিছু বছরে বিস্তার করেছে এবং এখনো বিস্তার করছে। আমি কেন বলছি? 10টা জেলা ফোকাস করে, নাগপুর থেকে ফোকাস করা হয়েছে 10টা জেলা, এবং এই 10টা জেলাতে নিজেদের সংগঠন বিস্তার করতে আরএসএস কি করছে আজ একবার আমি দেখিয়ে দিতে চাই। আমি দেখিয়ে নিতে চাই এই 10টা জেলা কোন কোন 10টা জেলা। বাংলাদেশের সবচেয়ে বেশি প্রভাব এই 10টা জেলাতে পড়বে। দেখুন, এটা বাংলাদেশ এবং বাংলাদেশ লাগোয়া কোচবিহার জেলা। কোচবিহারে, জলপাইগুড়িতে, দার্জিলিংয়ে, এই সমস্ত জায়গাতে আরএসএস নিজের প্রভাব আরও বেশি করে বিস্তার করছে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একেবারে নিজেদের পুঙ্খানুপুঙ্খ কাজ, যেভাবে আমি আরও বিস্তারে যাচ্ছি না কিভাবে কোন স্টাইলে আরএসএস কাজটা করে, কিন্তু দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এই যে 10টা জেলা রয়েছে, এই 10টা জেলা সবচেয়ে বেশি প্রভাবিত, সবচেয়ে বেশি তাদের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করছে। দক্ষিণ দিনাজপুর হোক, উত্তর 24 পরগনা হোক, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদের মানুষ, হিন্দুরা তো নির্দিষ্টভাবে মনেও করছে যে কোনো দিন মালদা, মুর্শিদাবাদ আলাদা হয়ে যেতে পারে। আলাদা শুধু হয়ে যেতে পারে না, যে কোনো দিন মুর্শিদাবাদ মালদাকে বাংলাদেশ নিজেদের দাবি করে উঠতে পারে। এবং যেভাবে মুর্শিদাবাদ মালদাতে
সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম কমিউনিটি তারা সেখানে সংখ্যাগুরু। অধীর চৌধুরীও সেই ভয় পেয়েছেন। অধীর চৌধুরী কি আরএসএস এর হয়ে কাজ করছেন? না, আরএসএস আসলে এই জায়গাটাকে ধরে বাংলাকে বাঁচানোর যে প্ল্যান, সেই প্ল্যানটা সাকসেসফুল করতে চান। অর্থাৎ খুব নির্দিষ্টভাবে শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করতে পেরেছিলেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড হয়েছিল। বাংলাদেশে যদি পশ্চিমবঙ্গ, আমরা যদি আজকে বাংলাদেশের অংশ হয়ে যেতাম, আজ আমি হিন্দু থাকতাম কি থাকতাম না কেউ জানে না। সনাতনী সম্প্রদায়ের যারা মানুষজন রয়েছেন তারা সনাতনী থাকতে পারতেন কিনা জানে না। সুতরাং শ্যামাপ্রসাদ মুখার্জির এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে একমাত্র পারে হিন্দুরাই, এবং বাঙালি হিন্দু যদি বাঁচে, এই জেলাগুলোতে বাঙালি হিন্দু যদি নিজের জনবিন্যাস বা জনসংখ্যা রেখে দিতে পারে, একদম ইনট্যাক্ট রেখে দিতে পারে, তাহলে বাংলা বাঁচবে। বাংলা বাঁচলে ভারতও বাঁচবে। মাথায় রাখুন, ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলাগুলোর মধ্যে 10টা জেলা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং যদি আমি জনবিন্যাস, কোন জনবিন্যাসের ভিত্তিতে এই মুহূর্তে বলা হচ্ছে 5% ভোট এদিক ওদিক হলে, মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা গজওয়াতুল হিন্দের হয়ে কথা বলছেন, ধরে নিন ফিরহাদ হাকিম, যারা দাওয়াতে ইসলামের কথা বলছেন, তারা কেন এই কথাটা বলছেন? বাংলায় জনবিন্যাসের নিরিখে যদি দেখা যায়, ভালো করে দেখুন এই মুহূর্তে কত ভোট এদিক ওদিক হতে পারে। বাংলাতে 70% হিন্দু পপুলেশন, কিন্তু হিন্দুদের মধ্যে অনেকে বিজেপিকে ভোট করেন, অনেকে তৃণমূলকে ভোট করেন, অনেকে সিপিএমকে ভোট করেন, সিপিআইকে ভোট করেন, অনেকে আবার এই দলিত সম্প্রদায়ের মধ্যে অনেকে আইএসএফকেও ভোট করেন, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট বলে। এই 70% ভোট ভাঙা, অর্থাৎ এই 70% ভোট যদি কনসলিডেট হতে পারে, 50% ভোটও যদি কনসলিডেট হয়ে যায়, ভয়ঙ্কর দিনিক হয়ে যাবে। মহারাষ্ট্র, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, সেখানে যেভাবে হিন্দু জাগরণ দেখেছি, 70% ভোট যদি এক হয়ে যায়, অর্থাৎ 70% ভোট মানে কি? 7,12,40,000 ভোট। 7,12,40,000 ভোটের মধ্যে থেকে 5 কোটি ভোটও যদি এক হয়ে যায়, একটা ভোটেবল পার্সেন্টেজ তৈরি হবে। ঠিক সেরকমভাবে মুসলিম ভোট 3,32,60,000, প্রায় 29% ভোট, এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ 1%। সুতরাং মুসলিম সম্প্রদায়ের ভোটের মধ্যে অ্যানালিসিস করে বোঝা গেছে যে মুসলিম ভোট বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা মূলত 100% না হলেও 90-99% ভোট তারা কিন্তু কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে, তারা দুধেল গাই বলুক, যাই বলুক না কেন, মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে মুসলিম ভোটটা তৃণমূল কংগ্রেস মোটামুটি 100% না হলেও 90% পাচ্ছে, এবং বাকি ভোটটা তারা কংগ্রেস এবং বামেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছে। বামেরা নিজেরা জানে যে এই মুহূর্তে হিন্দুরা বামেদেরকে ভোট দেয় না, বাম একটি হিন্দু বিদ্বেষী দলে পরিণত হয়েছে। বাম গজওয়াতুল হিন্দের কথাতে নিজেদের ক্রিটিসাইজ করে নিজেদের দলিলে লেখে না। তাদের কনফারেন্সের মধ্যে বাংলাদেশে হিন্দুদের কি অবস্থা, সেই একই অবস্থা পশ্চিমবঙ্গে হতে পারে, সেই নিয়ে কোনো কথা বলে না। বামফ্রন্টের যে ছাত্র সংগঠন, অর্থাৎ এসএফআই রয়েছে, ডিওয়াইএফআই রয়েছে, তারা সরস্বতী পুজো করাবার জন্য কোনো চাপ সৃষ্টি করে না সেই সমস্ত জেহাদিদের যারা সরস্বতী পুজো বন্ধ করতে চান। সুতরাং সেই জায়গা থেকে একটা বড় শতাংশ তারা মনে করছেন যে এই মুহূর্তে বিজেপি বা কোনো হিন্দুত্ববাদী দল তারা যদি এই মুহূর্তে একটা ভোট কনসলিডেশন পেয়ে যায়, অর্থাৎ হিন্দু ভোট যদি এই মুহূর্তে একদিকে চলে আসে, তাহলে তৃণমূল কংগ্রেসের 5% ভোট যদি হ্রাস পায়, ভয়ঙ্কর অবস্থা হতে পারে। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, যারা অতিথিরা রয়েছেন, 3 জন অতিথি রয়েছেন, 3 জনের কাছেই যাব, কিন্তু তার আগে একবার আমি আলাপ করিয়ে দিতে চাই বিপ্লব রায়, প্রান্ত প্রচার প্রমুখ এই মুহূর্তে রয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। বিপ্লব বাবুকে অনেক স্বাগত রিপাবলিক বাংলা স্টুডিওতে। সঞ্জয় শাস্ত্রী মহারাজ এই মুহূর্তে রয়েছেন প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চের, এবং ঝন্টু বড়াইক রয়েছেন আমার সাথে অধ্যাপক। আমি 3 জনের কাছেই যাব, কিন্তু ঝন্টু বড়াইক আপনার কাছে শুরুতে আমি বোঝার চেষ্টা করছি এই মুহূর্তে যেটা মনে করা হচ্ছে 5%, এই 5% অনেক কিছু বদলে দিতে পারে, এবং এই 5% ভোট এদিক ওদিক হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা বাড়বে, এবং সে কারণে এখন হিন্দু ভোটে থাবা বসাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার হিন্দু 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 বলা, আজকে ঘোষণাও করে দিলেন যে আমি হিন্দু ব্রাহ্মণ, আমি ব্যানার্জি। কেন, যদি একটু ভাগে ভাগে বলেন। ময়ূক, তুমি যদি লাস্ট নির্বাচনটায় দেখো, লাস্ট নির্বাচনে মমতা ব্যানার্জির সিট বেড়েছে কিন্তু ভোট কিন্তু কমেছে। এই যে 89, 82, 84 যারা 0.2%, 0.4% থেকে 2% হয়ে আজকে হঠাৎ করে রাজ্যের 38% ভোটটা
ভোটারের মন জয় করে নিল, হয়তো তারা সংখ্যার দিক থেকে দ্বিতীয় পজিশনে এবং যোজন দূরে শাসক দলের, সেটা কিন্তু একটা বড় দিক মমতা ব্যানার্জির কাছে। প্রথম। দ্বিতীয়, 11 সালের পর থেকে মমতা ব্যানার্জি যে কায়দায় রাজ্যটাকে মৌলবাদী আশ্রয়স্থলে পরিণত করেছে গ্র্যাজুয়ালি, সেখানে তার একটা ভরসার জায়গা ছিল যে হিন্দু বাঙালিরা, ওপার থেকে মার খেয়ে আসা বাঙালিরা, এই যে ময়ূকদের পূর্বপুরুষরা বা আমার পূর্বপুরুষরা যারা মার খেয়ে এসছে, তারা একটা লালিপপ ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, তথাকথিত সেকুলারের লালিপপ, তারা এই লালিপপ থেকে বেরোতে পারবে না। কিন্তু এটা একটা বড় দিক যে তুমি বলছিলে না আরএসএস এর সুদূর প্রসারিত কাজ। দেখো, আমি আরএসএস এর মুখপাত্র নই, কিন্তু আরএসএস এর কর্মকাণ্ড নিয়ে আমার একাধিক গবেষণামূলক কাজ আছে। আমি তোমায় বলি যে তারা যখন 2001 সালে এখানে মাত্র 1000টা আরএসএস এর স্কুল ছিল, আজকে 2020 সালে আমরা দেখলাম 3300টা, এবং এ রাজ্যের 38,000 গ্রাম পঞ্চায়েতে তারা যে বিভিন্ন স্কুল, যেটা সরস্বতী শিশু মন্দির, একল বিদ্যালয়, কিংবা আদিবাসী, আমাদের ওদিকে আদিবাসী এলাকায় বনবাসী কল্যাণ আশ্রম, এগুলো চালু করে যে জনকল্যাণমূলক ব্যাপ্তিটা করছে। আমি বলছি জনকল্যাণমূলক ব্যাপ্তি, নাহলে অনেকেই বলবে ওরাও তো মগজ ধুলাই করছে খারিজি মাদ্রাসার মতো। না, এই যে জনকল্যাণমূলক ব্যাপ্তিটা বোঝানো এই মানুষগুলোকে। দেখো, এই যে অংশটুক পড়ে আছে, যেই হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ এই ভারতবর্ষ ছিল বলেই বার্ষি, যাদের মূল দেশ হারিয়ে গেছে, ভারতবর্ষে তারা বেঁচে মরতে আছে। এই দেশ হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ ছিল বলেই পৃথিবীর একমাত্র মুসলিমদের বাসস্থান, যেখানে মুসলিমরা সবচেয়ে বেশি ধর্মাচরণ করে। আর কোনো মুসলিম কান্ট্রিতে এতটা মুসলিম ধর্মাচরণ করতে পারে না। এই সেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষ, যেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়েছি বলেই আমরা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছি যেখানে কিন্তু বেঁচে পড়তে ইহুদিরা হিটলারের হাতে নিহত হলেও ভারতবর্ষে কিন্তু ইহুদিদের যারা ছিল বা আছেন তাদের উপরে কোনো আঁচ আসেনি। মানে এইটা যে বুঝতে পারা, এটা মমতার এই যে অ্যাওয়ারনেসটা জেনারেট করেছে, এটাই মমতা ব্যানার্জির কাছে কিন্তু এখন এই মুহূর্তে মাথা ব্যথার কারণ। একদম। আমি বিপ্লব বাবুর কাছে যাব, প্রান্ত প্রচার প্রমুখ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। বিপ্লব বাবু, আমি জানি যে সবচেয়ে বড় সামাজিক সংগঠন, তাদের রাজনীতি নিয়ে কথা বলা মানায় না, কিন্তু আমাদের বাংলাতে আমি যে 10টা জেলার কথা বললাম, এবং অদ্ভুতভাবে আরএসএসও সেই সমস্ত সীমান্ত লাগোয়া জেলা, সেখানে কাজ করছে দীর্ঘদিন ধরে। আমরা দেখেছি সামাজিক কাজের মধ্যে তারা ঢুকে পড়েছে। মহারাষ্ট্রতে আমরা দেখেছি কিভাবে সামাজিক কাজের মধ্যে আরএসএস ঢুকেছে, আমরা হরিয়ানাতে দেখেছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হিন্দুদের বাঁচানোর লড়াইটা আরএসএস কি একেবারে অগ্রভাগে থেকে নেবে? কারণ আমরা দেখেছি শ্রী মোহন ভাগবত যে কথাটা বলেছেন, হিন্দুরা দায়িত্ব নিক, হিন্দুদের দায়িত্ব নিতে হবে রেসপন্সিবল লট হিসেবে, অর্থাৎ যারা সবচেয়ে বেশি যাদের ওপর দায়িত্ব, তাদের দায়িত্ব থেকে বেরিয়ে আসলে চলবে না। কি বলবেন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সামাজিক সংগঠন, সেই কারণে সমাজে তার বিস্তার, সমাজের প্রতিটি মানুষকে সংগঠিত করা, এটাই কাজ। আজকে বাংলার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি, এটা এখান থেকে শুরু করা দরকার, যে আজকে বাংলার যে সবথেকে ঘাতক দিক হচ্ছে সেটা হচ্ছে অনুপ্রবেশ। এই অনুপ্রবেশ 1978-79 সালে প্রথম শুরু হয়েছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে সামাজিকভাবে এই অনুপ্রবেশ কিভাবে হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে, তাদের এখানে কার্যকলাপ কি, সেইগুলো তৎকালীন সরকারকে বলা হয়েছিল। কিন্তু তখন এইটাকে তারা হেসে উড়িয়ে দিয়েছে, তিরস্কার করেছিল, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দেশ বিরোধী বলে আখ্যা দিয়েছিল। কিন্তু আজকে পরে আমরা দেখেছি যে এই অনুপ্রবেশের বিষয় নিয়ে সমস্ত রাজনৈতিক দল তারা আশঙ্কিত হয়েছে। আজকে যে দল এখানে শাসন করছে তারা সেই অনুপ্রবেশকারীদেরকে নিয়ে তাদের সহযোগিতাতে রাজ্য চালাচ্ছে। আজকে স্বাভাবিকভাবেই হিন্দুরা শঙ্কিত আছে। তার জন্যই আজকে যে হিন্দুদের যে ভোট, কনসলিডেটেড ভোট, সেই ভোট বাড়ছে সেই কারণেতে। না বিপ্লব বাবু, আপনি যে বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েতগুলোতে ঘুরছেন, আপনি এটা মনে করছেন যে হিন্দুরা শঙ্কিত রয়েছে? আপনি কি ফিডব্যাক পাচ্ছেন? আরএসএস কি ফিডব্যাক পাচ্ছে? হিন্দুরা কি ভয় পাচ্ছে, মুখ খুলছে? তারা সংগঠিত হচ্ছে। তারা আজকে আর
একভাবে কিভাবে ভোট দিতে পারে তার জন্য নতুন নতুন প্রয়োগের কথা ভাবনা চিন্তা করছে। সেই কারণেতে আজকে বিভিন্ন যে আমাদের সীমাবর্তী এলাকায়, সেই সীমাবর্তী এলাকার মানুষের মধ্যে জাগরণ এসেছে। আজকে একটা নাগরিক কর্তব্য, ভোট দেওয়ার অধিকার হচ্ছে নাগরিক কর্তব্য। সেই নাগরিক কর্তব্যের ওপরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাজ করছে, আগামী কয়েক বছরে এই বিষয়ে কাজ করবে। নির্বাচনের সময়তে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর বলে যে ভোট দেওয়ার অধিকার আমাদের নাগরিক কর্তব্যের মধ্যে আছে। সেই কারণেতে ভোট দেওয়ার যে পার্সেন্টেজ, এই হিন্দুদের পক্ষে ভোট দেওয়ার পার্সেন্টেজ এটাও বেড়েছে। আর এটাতে শঙ্কিত হয়ে বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন করেছে। আমরা দেখেছি, আপনারা এই সংবাদ পরিবেশন করেছে। শুধু আরএসএস এর এই সংখ্যা বৃদ্ধির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্কিত এটা শুধু বলা যাবে না, তার পাশাপাশি আসাদুদ্দিন ওয়েসিও শঙ্কিত, এবং আমি সেই খবরের দিকে যাব। কিন্তু তার আগে আমি একবার দর্শককে বলতে চাই, আজকে যে আরএসএস এর, আমি ফুল ফর্মে দেখানোর জন্য বলবো, আরএসএস এর যেভাবে অনুশীলনের ছবি বা আরএসএস এর এতজন যে বর্ধমান হোক বা বিভিন্ন জেলাতে প্রতিদিন সকালে অনুশীলন করেন, মিনমিনে মিডিয়া এই ছবিগুলো দেখাতে চাইতো না, ব্ল্যাকআউট করে দিত। আরএসএস এর এই ছবি বাংলা মিডিয়া দীর্ঘদিন দেখায়নি। আজ আমি গর্বের সাথে বলছি, এই ছবিটা রিপাবলিক বাংলা দেখাচ্ছে, শুধু নয়, এটা নিয়ে বাংলার দর্শক যারা রয়েছেন তাদেরও বলছে যে এই ছবিটা কেন আমরা ব্ল্যাকআউট করব। মিনমিনে মিডিয়া অনেক সময় আরএসএস এর যারা প্রতিনিধি, যারা প্রবক্তা রয়েছেন, তাদেরকে ব্ল্যাকআউট করতেন একটাই কারণে, কারণ কি তাদের কাছে নির্দিষ্টভাবে কোনো হুজুর হয়তো বলে দিতেন আরএসএসকে কেন দেখাচ্ছ তোমরা। অনেক সময় বাঙালিদের মধ্যে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে আরএসএস মানে তো সন্ত্রাসবাদী সংগঠন, আরএসএস সন্ত্রাসবাদী সংগঠন, ইসকন সন্ত্রাসবাদী সংগঠন, ভারত সেবাশ্রম সংঘ সন্ত্রাসবাদী সংগঠন, আর লস্করে তৈবা হচ্ছে সন্তদের দল, হিজবুত তাহরিরি হচ্ছে সন্তদের দল। এই ন্যারেটিভটা এটা বাংলা মিডিয়াতে এই মিনমিনে সাংবাদিকরা এবং মিনমিনেরা এনেছে। এটাকে ভাঙার সময় এসেছে এবং এটা ভাঙবে একদিন। হিন্দুরা এই বাংলাতে, এরা কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি, এরা কেউ ইউপি বিহার থেকে আসেনি, এরা আমাদের বাংলার সহনাগরিক। আমি সামনে ক্লোজ শট যদি এই অনুশীলনের দেখাতে বলি, এরা প্রত্যেকে আমাদের বাংলার ছেলে মেয়ে, যারা প্রতিদিন মনে প্রাণে বিশ্বাস করে এই ভারতটাকে বাঁচাতে হবে, যারা প্রতিদিন মনে প্রাণে বিশ্বাস করে তারা যদি লাঠি হাতে বেরোয় তাহলে এক একটা গোপাল মুখার্জি বা গোপাল পাঠা হবে, আরেকটা ডাইরেক্ট অ্যাকশন ডে তারা আটকে দিতে পারবে। এরা সব বাংলার, গর্বের সাথে এরা নিজেকে বাঙালি বলে, গর্বের সাথে এরা ভারতীয় বলে এবং গর্বের সাথে এরা হিন্দু বলে। তারা বারবার এই জিনিসটা প্রাণের থেকেও বেশি গুরুত্ব দিয়ে দেখেছে যে ভারত যদি বাঁচে তাহলে আমরা বাঁচব। এবং এই ছবিগুলো দেখাতে আমাদের কোনো ধরনের কোনো লজ্জা নেই। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা, এই ছবিটা দেখে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মনে হচ্ছে যে ভয়ঙ্কর কিছু হতে চলেছে? না, আসাদুদ্দিন ওয়েসি, ভাবুন, বহিরাগত আসাদুদ্দিন ওয়েসিকেও এরপরে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন না আসাদুদ্দিন ওয়েসি তো সংখ্যালঘু সম্প্রদায়ের ভারতের মানুষ। আসাদুদ্দিন ওয়েসি এবার বাংলাকে টার্গেট করছেন। আসাদুদ্দিন ওয়েসি বুঝতে পেরেছেন যে আরএসএস যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, মহারাষ্ট্রে ঝাঁপিয়ে পড়েছে, হরিয়ানাতে ঝাঁপিয়ে পড়েছে, দিল্লিতে ঝাঁপিয়ে জিতে এনেছে, এবং এবার যদি বাংলায় আরএসএস পুরোপুরি নিজেকে গ্রাম পঞ্চায়েতগুলোতে আবেগের জায়গায় নিয়ে যেতে পারেন, আসাদুদ্দিন ওয়েসির সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হবে। কারণ আসাদুদ্দিন ওয়েসি নির্দিষ্টভাবে যে কমিউনিটির জন্য লড়াইটা করতে চাইছেন, সেই কমিউনিটি এতদিন ধরে ভাবা হতো যে একটা ভোট ব্যাংক। তারা, আসাদুদ্দিন ওয়েসি আসলে সেই ভোট ব্যাংকটাকে একত্রিত করতে চাইছেন। আমি বারবার বলছি না, হিন্দু বনাম হিন্দু বিদ্বেষীর এবারের লড়াইটা হবে। এবং রিপাবলিক বাংলাকে এআইএমএম এর তরফ থেকে, মিমের তরফ থেকে বর্ধমানের যিনি প্রবক্তা, তিনি কনফার্ম করে বলেছেন আরএসএস এর এত বড় প্রোগ্রামের পর এবার আসাদুদ্দিন ওয়েসি অভূতপূর্ব একটি প্রোগ্রাম নিয়ে বাংলাতে আসছেন এবং 294টি আসনে আসাদুদ্দিন ওয়েসি ক্যান্ডিডেট দেবেন। একদম সরাসরি আড়াআড়িভাবে আসাদুদ্দিন ওয়েসির দল, তারা মনে করছে যে তারা যে নির্দিষ্টভাবে আইডিওলজি ফলো করে সেই আইডিওলজিতে খেলবে। হোক খেলা তাহলে। 2026-এর নির্বাচনে আসাদুদ্দিন ওয়েসি 294টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান। দেখুন, শুনুন। आने वाले दिनों में बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब
वेस्ट बंगाल बहुत जल्दी आ रहे हैं, क्योंकि वेस्ट बंगाल में 2026 को लेकर हमारे कायद ऑल इंडिया मजलिस इत्तेहादुल मुस्लिमीन के प्रेसिडेंट बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब की एक बहुत बड़ी प्लानिंग चल रही है। और वेस्ट बंगाल MIM जो 30 से 35 सीटों पर बहुत सक्रिय तरीके से अपनी मेहनत जोरों शोर से कर रही है, खास कर मालदा, मुर्शिदाबाद, उत्तर दिनाजपुर, साउथ 24 परगना, पश्चिम बर्धमान, मेनली आसनसोल उत्तर असेंबली और वेस्ट बंगाल के 30 से 35 सीटों पर बहुत सक्रिय तरीके से काम कर रही है। এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি আসাদুদ্দিন ওয়েসি পশ্চিমবঙ্গকে টার্গেট করছে, এটা শুনেই রিপাবলিক বাংলাকে কনফার্ম করেছেন নওশাদ সিদ্দিকী যে নওশাদ সিদ্দিকীর সাথে মিমের যদি কোনো বোঝাপড়ার সম্ভাবনা থাকে তাতে তাদের কোনো অসুবিধা নেই। অর্থাৎ CPIM এর জোট সঙ্গী ISF ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের একেবারে স্পষ্ট বক্তব্য, মিমের সঙ্গে জোটে না নেই নওশাদের। অর্থাৎ আসাদুদ্দিন ওয়েসি এবং নওশাদ সিদ্দিকীকে একই মঞ্চে দেখা যাবে। আমরা জানি না আসাদুদ্দিন ওয়েসি, নওশাদ সিদ্দিকী এবং মোহাম্মদ সেলিম একই মঞ্চে একইভাবে থাকবেন কিনা, কিন্তু এই মুহূর্তে আমরা যা জানি CPIM বা বামপন্থীদের জোটসঙ্গী নওশাদ সিদ্দিকী, তিনি স্পষ্ট ভাষায় বললেন নওশাদ সিদ্দিকী এবং আসাদুদ্দিন ওয়েসি একই সাথে হাতে হাত ধরে লড়াই করতে কোনো অসুবিধা নেই। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীকে দেওয়া সেই সাক্ষাৎকারে নওশাদ সিদ্দিকী কি বললেন, যার জন্য আরো বেশি করে হিন্দু ভোট কনসলিডেট হওয়াটা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। শুনুন। 2021 সালে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের দল মিম পার্টি বাংলাদেশে ছিলেন, 6-7 জায়গায় তিনারা কন্টেস্টও করেছিলেন। 2026 সালে তিনারা আসতে পারেন, কিন্তু আমি আপনাদের কথা একটা কথা বলতে পারি, যেটা আমি অলরেডি আমরা কাজে লেগেছি, যে এই 2026-এ OBJP তৃণমূল যে সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে, যারা দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলে, যে সমস্ত শ্রেণীর নাগরিকের যারা ডেভেলপ চায় হিন্দু বর্ণ জাত নির্বিশেষে বিভিন্ন অর্গানাইজ সেক্টর আনঅর্গানাইজ সেক্টরের মানুষের যারা অধিকারকে বাস্তবায়নের জন্য যারা চলে, সকলে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে 2026 সালে আমরা যাতে লড়াই করতে পারি তার প্রচেষ্টা চলছে। মানে সেই তালিকায় যদি মিম আসে, মিমকে কি আপনারা নেবেন? দেখুন, এটা আমি আলোচনার সাপেক্ষ, মানে না আমি দেখুন আমি বলি আপনাকে যে নেব বা নেব না এখানে প্রসঙ্গ আসছে না। না বলছেন না, অর্থাৎ আসাদুদ্দিন ওয়েসি ধর্মনিরপেক্ষ হয়ে যাচ্ছেন, নওশাদ সিদ্দিকী ধর্মনিরপেক্ষ, আর RSS এর বিপ্লব রায় তিনি সাম্প্রদায়িক হয়ে যাবেন, মোহন ভাগবত সাম্প্রদায়িক হয়ে যাবেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা সাম্প্রদায়িক হয়ে যাবে। চমৎকার সেকুলারিজমের পাঠ এই মুহূর্তে আমাদের দেওয়া হচ্ছে এবং আমাদের গেলানোও হচ্ছে মিনমিনে মিডিয়ার তরফ থেকে। আমি তো বলছি সরাসরি ময়ূক আজ আবারও বলছে যে হিন্দুরা যদি বিপদে পড়ে তাহলে কি আমি মিনমিন করে কথা বলবো? হিন্দুদের যদি কনভার্ট করা হয় এই পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে, আমি কি মিনমিন করে কথা বলবো? আমি চোখে চোখ রেখেই কথা বলবো? সঞ্জয় শাস্ত্রী। এবং এই ধারণাটা বদলাতে হবে। হিন্দুদের জানমালের দাম আছে, হিন্দুদের ভোটের দাম আছে, এবং হিন্দুরা কি করতে পারে সেটা যদি, আবারও বলছি, 5% হিন্দু বুঝে গিয়ে যারা সেকুলার করছে তারা যদি এবার বিজেপিতে ঢুকে যায়, তাহলে গোটা বাংলা নয় গোটা দেশ দেখতে পারবে যে হিন্দুরা যদি কনসলিডেটেড হয়, বটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে, এই মন্ত্রোচ্চারণের মতন স্লোগানটা যদি এবার ফলে যায়, তাহলে বোধহয় আসাদুদ্দিন ওয়েসি থেকে নওশাদ সিদ্দিকী অনেক কিছু দেখতে পারবেন। কি বলেন আপনি? প্রথম ময়ূক মাননীয় সরসংঘ চালক 10 দিনের দীর্ঘ তার কর্মসূচি বাংলায়, এই এত লেন্দি কর্মসূচি এই প্রথম। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার আরাধ্য গৈরিক ধ্বজের সামনে দাঁড়িয়ে একটা কথা বলেন, সংস্কৃতে একটা শ্লোক উচ্চারণ করেন, পরম বৈভবান্নে তুমি এতৎ স্বরাষ্ট্রম, আমার দেশ ধর্ম রাষ্ট্র পরম বৈভবশালী হোক। অতএব তাদের স্বয়ংসেবকদের একটাই চাওয়া, আমার দেশ ধর্ম রাষ্ট্র। এবং রাষ্ট্র মানে শুধুমাত্র একটা ভৌগোলিক সীমারেখা নয়, রাষ্ট্র মানে একটা বিরাট চিন্তন, যে বিরাট চিন্তনে সনাতনীরা চিরকাল বলেছে আব্রহ্ম ভুবন লোকা দেবর্ষি পিতৃমানবা। আর এই আসাদুদ্দিন ওবেসির মতো মানুষ, এরা তো তারাই যারা কিছুদিন আগে সোচ্চারে বলেছিলেন 5 মিনিট কে লিয়ে 15 মিনিট কে লিয়ে পুলিশ হটালো। আসাদুদ্দিন ওবেসি সাহেব বোধহয় দেখেননি কুম্ভের ভিড়। কুম্ভের ওই সনাতনী ভিড় যদি একবার কোনো কারণে ঘুরে হায়দ্রাবাদের মসনদকে চুনৌতি দেয়, তাহলে মনে হয় 15 মিনিট কেন 15 ঘন্টা হাঁটানোর কথাও তিনি বলবেন না, 10 মিনিট হাঁটানোর কথাও তিনি বলবেন না। আর রইল বাংলার কথা, বাংলায় হিন্দু জাগছে এবং সংঘের যে বর্ধমানের যে সম্মেলন, তাতে স্বয়ংসেবকদের যে একত্রীকরণ, তা প্রমাণ করে দিচ্ছে
হিন্দু সংগঠিত হচ্ছে এবং দুরাচারীদের বুকের ছাতিটা। কিন্তু আপনি সঞ্জয় শাস্ত্রী, আমি এটা বারবার জানার চেষ্টা করছি, আপনিও বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন, বিভিন্ন গ্রামে গ্রামে যাচ্ছেন। আমি অদ্ভুতভাবে দেখছি যে যারা এতদিন কথা বলতো না সেই সমস্ত মানুষজনও কাছে এসে বলছেন যে না, অনেক হয়েছে, এবার হিন্দু হয়ে ভোটটা দেব। এটা কি সত্যি কথা যে হিন্দুরা এবার অনেক বেশি খোলামেলাভাবে নিজেদের হিন্দু হিসাবে প্রকাশ করছে? বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে আমি দেখছি জয় শ্রীরাম বলছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে তারা যেভাবে ধর্মীয় পাঠ এই সমস্ত কিছুকে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ফ্লন্ট করছে। আমি নিজে বলছি যে যেভাবে, মানে আমি জানি না অন্য কেউ এভাবে বলে কিনা। বাংলাদেশে বলা হয়েছিল হাতে যাদের লাল টাকা তাদের ভারত ভাগা। আমি তো ওপেনলি বলি যে আমি লাল টাকা পড়ে মিনমিনে মিডিয়াকে চ্যালেঞ্জ করে বলছি যে মিনমিনে মিডিয়া হিন্দু বিরোধী মিডিয়া। আপনাদের আমি কথাটা জানতে চাই, আপনারা কি ফিডব্যাক পাচ্ছেন গ্রামে গ্রামে? আমরা বিভিন্ন জেলায়, আমি অন্তত ব্যক্তিগতভাবে বলছি, বিভিন্ন জেলায় বিভিন্ন হিন্দু সম্মেলনে আমি যাই এবং যাচ্ছিও। তাতে করে বিশেষ করে যুব সমাজের মধ্যে সোচ্চারে নিজেকে হিন্দু বলার একটা প্রবণতা তৈরি হয়েছে এবং ভারতবর্ষের আবাহমানকালের যে কালচার, সাধু সন্ত মহাপুরুষদের সামনে রেখে পাথেয় করে তাদের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে চলার বিরাট প্রবণতা সার্বিক জনমানসে দেখা যাচ্ছে। এবং ইয়ে ভারত নয়া ভারত হ্যায়, ভারত বিশেষ করে বাংলা, সেই বঙ্কিমচন্দ্রের বাংলা, সেই শরৎচন্দ্রের বাংলা আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সারা বাংলায় রোল উঠে গেছে। বিশেষ করে বাংলাদেশ যখন আমাদের আয়না দেখাচ্ছে তখন বারবার বাংলার হিন্দুদের মনের কোণায় কোথাও না কোথাও সমস্ত প্রলোভনকে ধুলোর মতো নস্যাৎ করে দিয়ে বারবার অস্তিত্ব বাঁচানোর লড়াই। কোনো সিম্বল সেখানে বড় ফ্যাক্টর নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের অস্তিত্ব বাঁচানোর লড়াই, নিজের অস্মিতা বাঁচানোর লড়াই, নিজের বাড়ির মা বোনের সম্ভ্রম বাঁচানোর শেষ চেষ্টা বাংলার বাঙালি হিন্দুরা নিশ্চয়ই করবে। বেশ এবং তার পাশাপাশি আরএসএসও বড় ভূমিকা পালন করছে এর মধ্যে। আরএসএস এর বৃদ্ধি, চোখে পড়ার মতন বৃদ্ধি, এবং সেটা যথেষ্ট উদ্বেগের কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য। তৃণমূল কংগ্রেসকে অনেকে বলেন যে আরএসএস এর আশীর্বাদ ধন্য, কিন্তু বামেদের এই ন্যারেটিভটা কাজে লাগছে না। তৃণমূল কংগ্রেস যে টেনশনে পড়েছে সেই টেনশনে বহুদিন পড়েনি রিপাবলিক বাংলার এই ব্রেকিং দেখে, এবং আরও বেশি টেনশনে পড়বে এই মুহূর্তে। বড় ব্রেকিং, সিপিআইএমেরও এই ব্রেকিং দেখা উচিত। সিপিআইএমেরও সংগঠনকে ছাপিয়ে যাচ্ছে বাংলায়, ছাপিয়ে গেছে বঙ্গে, সিপিএমকে ছাপিয়ে গেল আরএসএস। একসময় সিপিআইএম গর্বের সাথে বলতো আমাদের ইউনিট কমিটি বা লোকাল কমিটি, চোখে পড়ার মতন। এখন রাজ্যে আরএসএস এর জেলাওয়ারি যে কমিটি বা জেলাওয়ারি যে সংগঠন, বাংলায় প্রায় 50% বেড়েছে সংঘের শাখা। পশ্চিমবঙ্গে আরএসএস এর সক্রিয় কর্মীর সংখ্যাও নজর কাড়া, প্রচুর বেড়েছে। অনেকে গর্বের সাথে বলছেন আমি আরএসএস করি, এতে লজ্জার কিছু নেই। কেউ সিপিএম করতেন, কেউ হয়তো এখন তৃণমূল কংগ্রেস করেন, কেউ হয়তো আইএসএফ করেন, কিন্তু তিনি গর্বের সাথে বলছেন হ্যাঁ আমি শাখায় যাই, আমি আরএসএস করি, আরএসএস করাতে কোনো লজ্জা নেই। একবার যদি দেখাই যে আরএসএস এই মুহূর্তে ঠিক কিভাবে প্রভাব বিস্তার করেছে। 1925 থেকে 2011 530টি শাখা বঙ্গে ছিল। বঙ্গে সংঘের বিস্তার আমি শুধু দেখাচ্ছি, চোখে পড়ার মতন। 2011 পর থেকে 2025 সাল 2500-র বেশি শাখা, সেই শাখা প্রতিষ্ঠিত হয়েছে। 2026 সালে 700 নতুন শাখা তৈরির লক্ষ্য নিয়েছে আরএসএস। এগুলো কোথা থেকে আসবে? মঙ্গল গ্রহ থেকে, জুপিটার থেকে, ইউরেনাস থেকে? না, বাংলার ছেলেমেয়েরা, বাংলার যারা তরুণ তুর্কিরা রয়েছে তারা অনেক বেশি আরএসএসে উদ্বুদ্ধ হচ্ছে। 21-এর তুলনায় কর্মীর সংখ্যা 40% বৃদ্ধি পেয়েছে। চোখে পড়ার মতন বিপ্লববাবু এই সংখ্যা, এটা চোখে পড়ার মতন একটি সংখ্যা, এবং এই সংখ্যাটা দেখে অনেকের সমস্যা হচ্ছে। কিন্তু সত্যি কথা বলুন যে আরএসএস সত্যি এভাবে বিভিন্ন গ্রামে গ্রামে, বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে? তার মানে বাংলার অনেক ছেলে মেয়ে তারা উদ্বুদ্ধ হচ্ছে আরএসএসে। সঙ্ঘ কাজ সারা দেশের সঙ্গে বাংলাতেও বাড়ছে। সঙ্ঘ কাজের সঙ্গে যুবকরা পড়াশোনা শেখার পরে তারা তাদের কর্মসংস্থান, তাদের ভবিষ্যৎ যা অন্ধকার দেখছেন, তারা তাদের আলোর পথের দিশারি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ভাবছে। সেই কারণে আমরা দেখছি বেশ কয়েক বছর ধরে জয়েন আরএসএস যে ফোরাম আছে, সেই ফোরামের মাধ্যমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে নিজেকে যুক্ত করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষরা, ছাত্র যুবক থেকে শুরু করে সমাজের প্রতিষ্ঠিত মানুষেরা যোগদান করছে।
আর এর কারণেতে সংঘ সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে পরিবর্তন আনা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটাই কাজ, যে সমাজের সমস্ত মানুষকে সংগঠিত করা, দেশ এবং ধর্মের ভিত্তিতে, ধর্ম মানে ভারতকে শ্রেষ্ঠ করার যে সংকল্প, সেটা হিন্দু ধর্ম। সেই হিন্দু ধর্ম যেটা বলেছে সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, সারা পৃথিবীর মানুষ এই বিশ্বে যারা আছে তারা সকলে অমৃতের পুত্র। তো সেই ভাবনা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সংগঠনের কাজ করছে। আর সেই কারণেতে বিভিন্ন সমাজের বিভিন্ন বর্ণের মানুষেরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আমার একটা কৌতূহল হচ্ছে বিপ্লব বাবু, অনেক প্রান্তিক, মানে আমি নির্দিষ্টভাবে সিপিআইএম একটা সময় গর্বের সাথে বলতো উদ্বাস্তু বা নির্দিষ্ট পকেটে যারা দলিত সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, প্রান্তিক সম্প্রদায়ের মানুষ, তপশিলি মানুষজন, তারা সিপিআইএম বা তৃণমূলের সাথে আছে বলে আমরা ধারণা করতাম। আরএসএসটা কি এই মুহূর্তে যারা প্রান্তিক শ্রেণীর মানুষজন বাংলায়, তারা কি আরএসএস এ উদ্বুদ্ধ হচ্ছেন? জন্টুবাবু বলেছেন যে বিদ্যাভারতীর বিদ্যালয়ের কথা উনি বলেছেন, যে যেভাবে বিদ্যাভারতীর বিদ্যালয়ে আর সাধারণ মানুষ, এমনকি সিপিএম বাড়ির ছেলেমেয়েরা, এমনকি রাজনৈতিক সরকার যারা চালাচ্ছে, রাজনৈতিক দল যে সরকার চালাচ্ছে তাদের বাড়ির ছেলেমেয়েরা, আর সংঘের অধীনস্থ যে বিদ্যালয়গুলো আছে, বিদ্যাভারতীর বিদ্যালয়গুলো, সেই বিদ্যাভারতীর বিদ্যালয়ে তাদের বাড়ির ছেলেদেরকে পড়াশোনা করাচ্ছে। তার কারণ এইখানে নৈতিক শিক্ষা, দেশাত্মবোধ এবং চরিত্র বল এইটা বাড়ানোর জন্য যে ভাবনা যথেষ্ট বোধহয় নাড়িয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আগে যা বলতেন আর এখন যা বলছেন একেবারে আলাদা। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা বলেছেন তার কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী, আর মমতা বন্দ্যোপাধ্যায় আগে দুধেল গাই, আমি কি যে গরু দুধ দেয় তাদেরকে তার লাথি খেতেও প্রস্তুত। দেখুন চেঞ্জটা রাজনীতিবিদদের, হঠাৎ হিন্দু 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 বেশি কেন? কিছু তো আছে, ডাল মে কুছ তো কালা হয়। দেখুন, আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। হিন্দু ধর্মের কথা যারা বলেন, গর্ববোধ করেন, আমিও গর্ববোধ করি আমি হিন্দু ধর্মের লোক, কিন্তু আমি সর্বধর্মের লোক, এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি। কিন্তু আপনারা আমাকে বলুন, আমার বাড়িতে রোজই পুজো হয়, আমি 3 বার করে পুজো করি। সুতরাং পুজো পার্বণ আমাকে শিখিয়ে লাভ নেই। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল। আপনি কত বড় হিন্দু, কত বড় রাষ্ট্রবাদী, আপনি মুসলিম নয়, আপনি মুসলিম লীগ নয়, আপনি তোষণ করেন না, আপনি মৌলবাদ করেন না, আপনি এসব আপনি চেষ্টা করেছেন। জন্টু বড়াইক একদম শেষ বক্তা হিসেবে আপনার কাছে যাব, কি হলো বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এই ড্রিফট বা এই শিফটটা কেন করছেন? না, এই প্যারাডাইম শিফটটা, এটা শিফট নয়, প্যারাডাইম শিফটার কারণ হচ্ছে যে 5% ফান্ডাটা, এটা কি? এই ফান্ডাটা হচ্ছে হিন্দু বাঙালির যেই অংশটা, সেই লালিপপটা যেটাকে তোমরা বলছিলে সেকুলার লালিপপ খেয়ে এখনো বাম, অতি বাম, তারপরে এই যে কংগ্রেসি ঘরে মাথা গুঁজে এখনো মনে করছে যে আমাদের কিচ্ছু হয়নি, কোনো কিছু খোয়া যায়নি, যেই তারা এখনো বিশ্বাস করে না লাদেন থেকে শুরু করে মোল্লা ওমর, কাসব, আবু জিন্দাল, এরা খারিজি মাদ্রাসায় তৈরি হয়নি, সমস্ত সন্ত্রাসবাদী তৈরি হয়েছে হিন্দু এই রামকৃষ্ণ মিশন, ইসকনে। সেই মানুষগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে তোমাদের মতন মিডিয়া ময়ূক, তোমরা, আমি ছোটবেলায় একটা সময় দেখতাম আমার গ্রামে বিজেপি করে একজন বয়স্ক মানুষ, তিনি বলতে পারতেন না ভয়ে, তিনি লুকিয়ে থাকতেন, দাদু বলতাম। আজকে যে যুব সমাজ এগিয়ে আসছে, সোশ্যাল নেটওয়ার্কে গর্বের সাথে বলছে, এই আওয়াজটাই মৌন মুখগুলোতে আওয়াজ তুলে দেওয়ার বড় কারিগর আরএসএস শুধু নয়, তোমরা যে মিডিয়া। এর ফলে মানুষের ভিতরে জোয়ার এসেছে। মনে রাখবে, বাঙালি, সেই বাঙালি হিন্দু আমরা, যাদের একটা বড় অংশ 64% জমি খোয়া গেছে,
ফলে আমরা একদিন জাগবো, এটাই স্বাভাবিক। এই জায়গাটা এত তাড়াতাড়ি এবং এই স্পেসটা যেটা দিয়েছে, থ্যাঙ্কস এই বাম, অতি বাম এবং আজকের এই দুধেল গাইদের সেবনকারী তৃণমূল কংগ্রেস। আমি তো মিনমিনে মিডিয়ার বিরুদ্ধে এই লড়াইটা লড়ে যাব, কিন্তু ভালো লাগছে যেটা আমার সময় শেষ, যে মহাকুম্ভ থেকে আমি দেখতে পাচ্ছি, আমি সাধারণত দেখি যে যারা ব্লগার, যারা ফুড ব্লগার, যারা ইনস্টাগ্রামার বা যারা ছোট ছোট ভিডিও বানান, তাদেরকে অনেকে এই যারা সেকুলার তারা একটু ছোট চোখে দেখে, এরা তো বেশি কিছু জানে না। এরাই আসলে জানে দেশটা কি করে চলছে, এবং এদের মধ্যে যে পরিমাণ মহাকুম্ভ নিয়ে ভিডিও বানানোর হিড়িক পড়েছে, যেভাবে দুর্গাপুজো বা প্রত্যেকটি উৎসব তা নিয়ে সনাতনী সম্প্রদায় নিয়ে উদযাপনের হিড়িক পড়েছে, এটা বোধহয় একটা সিম্বল, এটা বোধহয় একটা ইঙ্গিত যে আসলে লড়াইটা এবার তৃণমূল বনাম বিজেপি বা বাম বনাম সিপিএম এদের বিরুদ্ধে হবে না, লড়াইটা হবে হিন্দু বনাম হিন্দু বিদ্বেষী যারা মনে করছে বাবর ভালো, মোগলরা ভালো, আর শিবাজি খারাপ, ছত্রপতি শিবাজি খারাপ, সম্ভাজিরাও খারাপ, তাদের বনাম যারা মনে করছে অরঙ্গজেব ভালো, তাদের। দেখা যাক না লড়াইটা কতদিন চলে, কিন্তু মিনমিনে নয়, চোখে চোখ রেখে এই লড়াইটা আমরাও লড়ে যাব। ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।